নমস্কার, আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে। তুলির সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আজকের নিবেদন একটু ভিন্ন স্বাদের একটি গল্প, শ্রদ্ধেয় হরিসাধন মুখোপাধ্যায়ের আশ্চর্য হত্যাকাণ্ড। গল্প পাঠ ও চরিত্র চিত্রণে থাকছি আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা পুরো গল্পটা শুনে অবশ্যই জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে একটি লাইক করতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। শুরু করছি আজকের গল্প, আশ্চর্য হত্যাকাণ্ড। সকাল হইতেই বৃষ্টি আরম্ভ হইয়াছিল। ভাদ্রের ভরা বর্ষা, রাস্তা ঘাট কাদায় পরিপূর্ণ হইয়া গিয়াছে। খাল বিল কুলে কুলে ভরিয়া উঠিয়াছে। সন্ধ্যার পর একটু বৃষ্টি কম পড়ে, কিন্তু আকাশে মেঘের ঘটার সেই রূপ আড়ম্বরই ছিল। প্রতিদিন সন্ধ্যার পরই পাড়ায় বাহির হই, কিন্তু সেই দিন সেই অন্ধকারে কাদা পিছলের মধ্যে লণ্ঠন হাতে করিয়া বর্ষার পথ হাঁটা বড় সুবিধাজনক বোধ হইল না। কাজেই সেদিন সন্ধ্যার পর বাড়িতে ছিলাম। খানিকক্ষণ একখানা বই লইয়া একটু পড়িলাম। বর্ষার সঙ্গে যেন বিষণ্ণতার একটা ঘনিষ্ঠ সম্বন্ধ। যেদিন রোদ হয়, গাছপালা নদ নদী সমগ্র প্রকৃতির ছবিখানি রোদে হাসিতে থাকে। সেদিন কেমন মনে একটা স্বাভাবিক প্রফুল্লতা আপনিই জাগিয়া ওঠে। কিন্তু মেঘ ঝড়ের দিন কি যেন একটা বিষণ্ণ ভাব আমাদের হৃদয়ের মধ্যে ভাসাইয়া তুলে। আমরা হাজার চেষ্টা করিয়াও তাহার গতি প্রতিরোধ করিতে পারি না। যাওক, এই বর্ষায় কাজেই আমার বই ভালো লাগিল না। আমি বইখানি তুলিয়া রাখিয়া ছেলেদের পড়িবার ঘরে গিয়া বসিলাম। তাহাদের পড়াশোনাও একটু দেখিলাম, কিন্তু তাহাতেও যেন আমার প্রাণের তৃপ্তি হইল না। তখন অন্য উপায় না দেখিয়া সকাল সকাল আহারাদি শেষ করিয়া বিছানায় গিয়া পড়িলাম। বেশ সেদিন শীত পড়িয়াছিল। বিছানায় শুইতেই একটু তন্দ্রা আসিল। তারপর কতক্ষণ ঘুমাইয়াছিলাম মনে নাই, কিন্তু সেই গভীর রাত্রে সহসা কে যেন আমার ঘরের দোরে 2-3 বার জোরে জোরে আঘাত করিল। সেই আঘাতে আমার ঘুম ভাঙিয়া গেল বটে, কিন্তু ঘুমের ঘোর তখনও কাটে নাই। আঘাতের উপর আঘাত, তারপর কি যেন কাতর কণ্ঠে ডাকিল, অঘোরবাবু, অঘোরবাবু। আমি কার আওয়াজ ঠিক করিতে পারিলাম না, কিন্তু বোধ হইল তাহা স্ত্রীলোকের কণ্ঠস্বর। আবার তাহা যেন ভয় পাওয়ার। এত রাত্রে কোনো প্রতিবেশিনী হয়তো বিপদগ্রস্ত হইয়া বাড়ি আসিয়াছে। এই ভাবিয়া আলো জ্বালিবার উদ্যোগ করিলাম। মাথার নিচে দেশলাই রাখা অভ্যাস ছিল। বিছানার ভিতর হইতেই হাত বাড়াইয়া আলো জ্বালিলাম। এবার বাহিরের দ্বারে আবার উপরি উপরি 2-3 বার আঘাত হইল। বাইরের ব্যক্তি বলিল, নবাবু, শীঘ্র দোর খুলুন, সর্বনাশ হইয়াছে। আমি তাড়াতাড়ি দোর খুলিয়া ফেলিলাম। আমি ভাবিয়াছিলাম আমার বাসার পার্শ্বে একটি হিন্দুস্থানীর জ্যেষ্ঠ পুত্রের সংকটাপন্ন পীড়া। তাহার বাটির হয়তো কেহ হইবে, কেননা বাহিরের স্ত্রীলোকে হিন্দুস্থানী ভাষায় কথাবার্তা কহিতেছিল। কিন্তু দৌড় খুলিয়া দেখিলাম সে সেই হিন্দুস্থানীর দাসী নয়, আমার এক খুড়তুতো ভাইয়ের পরিবারভুক্তা দাসী। আমার বাসা হইতে তাহার বাড়ি 4 রশি দূরে। আমার নিজের একটু পরিচয় দিই। আমি তখন দেওঘরে গিধরের রাজার অধীনে চাকরি করিতাম। আমার বাসার সন্নিকটে, অর্থাৎ এক মহল্লার সীমায়, আমার এক জ্ঞাতি ভাই থাকিতেন। তিনি মোটা মাহিনা পাইতেন। এখন চাকরিতে ইস্তফা দিয়া পীড়ার জন্য অনেক দিন ধরিয়া বৈদ্যনাথে বাস করিতেছিলেন। দাদার বাড়ির দাসী নুরিকে সেই রাত্রে দেখিয়া আমি বলিলাম, নুরি, কি হয়েছে বলো দেখি, কিসের সর্বনাশ? দাদা ভালো আছেন তো? নুরি কাঁদিতে কাঁদিতে মাথা চাপড়াইয়া বলিল, নবাবু গো, তিনি থাকলে আর সর্বনাশ কিসের? আজ রাত্রে কে তাহাকে খুন করিয়া গিয়াছে। খুন? বলিস কি? খুন? কে এমন সর্বনাশ করিল? হা ভগবান!
আমি আর অপেক্ষা করিলাম না, নুরিকে বলিলাম, আমার চাকর খোদাই তোর সঙ্গে যাইতেছে, তুই থানায় গিয়া খবর দে, আমি বাড়ির দিকে যাই। নুরি চলিয়া গেল। আমি তাহাকে আর কিছু জিজ্ঞাসা করাও প্রয়োজন বোধ করিলাম না। তখন আমার মাথার ভিতর আগুন জ্বলিতেছিল। আমি অন্য এক চাকরকে জাগাইয়া হুঁশিয়ার থাকিতে বলিয়া ঘটনাস্থলে উপস্থিত হইলাম। রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ বলিয়া সেখানে পৌঁছিতে আমার ৫-৭ মিনিট অধিক বিলম্ব হইল। আমি একেবারে বাড়ির ভিতরে গেলাম। প্রথমেই সম্মুখে আমার ভাতৃজায়া, তিনি মূর্ছিতা হইয়া পড়িয়া রহিয়াছেন। তাহার 2 কন্যা, একটি 10 বৎসরের, অপরটি 7 বৎসরের, তাহার মুখের উপর পড়িয়া মা মা কথা কও বলিয়া কাঁদিতেছে। 2-3টি দাসী পাখার বাতাস ও জলের ছিটা দিতেছে, কিছুতেই চেতনা হইতেছে না। সে বাড়ির ঘরদোর আমার সবই জানা ছিল। আমি একটি ঘরে ঢুকিয়া কোনো তীব্র ঔষধ লইয়া তাহার নাসিকার কাছে ধরিলাম। ক্রমে তাহার চেতনা হইল। তিনি আমায় চিনিতে পারিয়া মাথার কাপড় টানিয়া দিয়া আমার সর্বনাশ হইয়াছে বলিয়া কাঁদিতে লাগিলেন। আমি তাহাকে যথাসাধ্য সান্ত্বনা করিলাম এবং ধরাধরি করিয়া লইয়া নিকটের একটি ঘরে শোয়াইলাম। বলিলাম, আপনি চিৎকার করিয়া কান্নাকাটি করিবেন না, পুলিশের লোক এখনই আসবে। গৃহিণী প্রথমেই দাসীর মুখে এই সংবাদ পান এবং ঘরের বাহিরে আসিতে আসিতে দালানে মূর্ছিতা হন। তাহার চিৎকারে 2-4টি প্রতিবেশিনী সেই গভীর অন্ধকারে বাড়ির মধ্যে আসিয়া কারণ জিজ্ঞাসা করিলেন। আমি তাহাদিগকে গৃহিণীর ঘরে পাঠাইয়া দিলাম। নুরি এখনই ফিরিবে, কারণ আমার বাড়ি হইতে থানা অর্ধ ঘণ্টার পথ। আমি দাদার খানসামা রামফলকে বলিলাম, দেখো রামফল, দাদার ঘরে এখন কেহ যেন না যায়। পুলিশ যতক্ষণ না আসে ততক্ষণ কাহারও ওই গৃহে প্রবেশ করা উচিত না। তুমি এই দ্বারের কাছে বসিয়া থাকো। রামফল সাহসী ও প্রভু ভক্ত, সে অত্যন্ত কাঁদিতেছিল। চোখ মুছিতে মুছিতে বলিল, জো হুকুম খোদা বান্দা। আমি দালানের আলোটা জ্বালিয়ে দিলাম। ঘড়িতে দেখিলাম রাত্রি প্রায় 2টা বাজে। এমন সময় নুরি আসিয়া শশব্যস্তে বলিল, নবাবু, পুলিশের লোক বাহিরে আসিয়াছে, আপনি বাহিরে যান। পুলিশ আসিয়াছে শুনিয়া আমি তাড়াতাড়ি বাহিরে আসিলাম। দারোগা সাহেব আমাদের বাহিরের ঘরের চাতালে বসিয়াছিলেন। আমি বাটির ভিতর হইতে আলো আনাইলাম। দেখিলাম দারোগা স্বয়ং ও 2 জন কনস্টেবল সেই ক্ষেত্রে উপস্থিত। থানার পূর্ব দারোগার সহিত আমার আলাপ ছিল। যিনি তদারকে আসিয়াছেন তিনি নতুন লোক, সম্প্রতি বদলি হইয়া আসিয়াছেন। আমাদের অভিবাদন ও প্রত্যাভিবাদন হইয়া গেল। দারোগা আমায় জিজ্ঞাসা করিলেন, মহাশয়, যিনি খুন হইয়াছেন তিনি আপনার কে হন? আমি বলিলাম, আমার জ্যাঠামশায়ের পুত্র। দারোগা বলিলেন, মেয়ে ছেলেদের সরাইয়া দিন, আমি অকুস্থলে নিজে গিয়া একবার দেখিব। দারোগা বাড়ির ভিতর গিয়া হুকুম দিলেন, কেহ যেন বাড়ির বাহিরে না যায়। সদর ও খিড়কিদ্বারে সেই 2 জন কনস্টেবল পাহারা দিতে লাগিল। দারোগা রামফলকে আলো লইতে বলিলেন। যে ঘরটিতে খুন হইয়াছে সেটি দক্ষিণদ্বারী ঘর। দারোগা সাহেব নিজ হাতে আলো লইয়া মৃতদেহের উপর ধরিলেন। উফ, সে কি ভয়ানক দৃশ্য আমি এক মুহূর্তের জন্য দেখিয়াছিলাম, আজও তাহা আমার মনে জাগিতেছে। মৃতদেহের গলা কাটা, তাহা হইতে অজস্র ধারে রক্ত পড়িয়া বিছানা ভাসিয়া গিয়াছে। মৃত ব্যক্তির ডান ও বাঁদিকের বিছানার চাদরের অংশ রক্তস্রোতে লাল হইয়া গিয়াছে। চক্ষু দুটি মুদ্রিত, মুখ হাঁ করা, মুখের মধ্যে কি যেন একটা যাতনা চিহ্ন। মৃত ব্যক্তির গায়ে একটি মেরজাই ও একটি পিরান ছিল। মেরজাইয়ের বাঁদিকের পকেটটির জেব উল্টানো, তাহার ডান হাতের মুঠার ভিতর একখানি খুর। খুরখানি তিনি ডান হাতে ধরিয়াছিলেন বটে, কিন্তু তাহা মুষ্টিবদ্ধ নহে। দারোগা বিশেষ করিয়া আহত ব্যক্তির মুখের দিকে আলো ধরিয়া খুব সাবধানতার সহিত 3-4 বার দেখিলেন। তারপর ঘরের জিনিসপত্রের দিকে তাহার নজর পড়িল। সেই ঘরের আসবাবের মধ্যে একটি কাপড়ের দেরাজ, একটি কাঁচের আলমারি ও 2টি সিন্দুক। ঘরের জিনিসপত্র যে রূপভাবে যেখানে ছিল
ঠিক সেই রূপই আছে। একটি টুলের উপর নানা রূপ ঔষধের শিশি, মেঝের উপর একটি অর্ধভাগ জলে পরিপূর্ণ উচ্ছিষ্ট গ্লাস ও ভুক্তাবশেষ দুগ্ধ বিশিষ্ট একটি দুধের বাটি। একটু মনোযোগের সহিত তদারকি দেরাজগুলি বিশেষ পরীক্ষা করায় তাহার অন্য সকলগুলি বন্ধ আছে দেখা গেল। কেবল বাঁ ধারের সকলের নিচের টানাটির চাবি খোলা। অপরগুলির চাবির জন্য অনুসন্ধান করা হইল, কিন্তু পাওয়া গেল না। গৃহিণীকে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিয়া পাঠাইলেন চাবি কর্তার কাছেই থাকিত। তিনি বালিশের নিচে বা কোমরে রাখিতেন। বালিশের নিচে বা কোমরের ঘুনসি দেখা হইল, কিন্তু চাবি পাওয়া গেল না। চাবি না পাওয়াতে দারোগার মুখ গম্ভীর ভাব ধারণ করিল। তিনি সেই খোলা টানাটি একবার খুলিয়া পুনরায় বন্ধ করিয়া সেইখানে বসিলেন। ঘরের পশ্চিম দিকে একটি পাশ দোয়ার ছিল। এই দরজাটিতে সর্বদা ভিতর হইতে খিল ও বাহির হইতে চাবি দেওয়া থাকিত। কখনো এ দ্বার খোলা হইত না। দারোগা সাহেব তালাটি বিশেষ করিয়া দেখিলেন, তাহাতে চাবি ঘুরানোর কোনো দাগ নেই। দোরের খিলের উপর কেবল স্থানে স্থানে ধুলা ময়লা ঝরিয়া পড়িয়াছে। ঘর দৌড় বেশ করিয়া দেখা হইলে দারোগা বলিলেন, বাবু, আমি ডাক্তার সাহেবকে খবর দিয়া আসিয়াছি, তিনি এখনই আসিবেন। মৃতদেহ পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি অন্য তদারক করিতে পারিতেছি না। তখন প্রভাত হইয়াছে। সূর্যের সুবর্ণ কিরণ ধীরে ধীরে জানালার পাশে উঁকি মারিতেছে। কিন্তু আমাদের পক্ষে কি কাল রজনী প্রভাত হইল? জীবনে মানুষের সুদিন কুদিন দুই ঘটিয়া থাকে, কিন্তু এমন কুদিন যেন অতি শত্রুরও না ঘটে। দারোগা বাহিরে গিয়া তাহার ডায়েরি পুস্তকে সমস্ত ঘটনা লিখিয়া লইলেন। মধুপুরে সৌভাগ্যক্রমে সেই সময় একজন ইংরেজ সিভিল ডাক্তার ছিলেন। তাহাকে আনিতে ভোরের গাড়িতেই দারোগা একজনকে রওনা করিয়া দিয়াছিলেন। সকাল ৮টার সময় কলিকাতা হইতে যে গাড়ি আসে তাহাতেই সাহেবের আসিবার সম্ভাবনা ছিল। আমরা প্রতি মুহূর্তে তাহার অপেক্ষা করিতেছিলাম। তিনি আসিয়া হুকুম দিলে তবে মৃতদেহের সৎকারের ব্যবস্থা হইবে। ঘরে বাসি মৃতদেহ রাখিতে নাই, তাহাতে এ আবার একটি শোচনীয় মৃত্যু। ডাক্তার সাহেব ৮টার গাড়িতেই আসিলেন। প্রায় ১ ঘণ্টার উপর তাহার শবদেহ পরীক্ষা করিতে গেল। তিনি পকেট বুকে কতকগুলো আবশ্যকীয় ঘটনা তুলিয়া লইয়া লাশ দগ্ধ করিবার হুকুম দিলেন। দারোগাকে পাশে ডাকিয়া লইয়া গিয়া তিনি অনেকক্ষণ ধরিয়া কি কথাবার্তা কহিয়া তারপর চলিয়া গেলেন। শবদেহ সৎকারের আয়োজন হইতে লাগিল। এদিকে দারোগা বাড়ির সকলের জবানবন্দি লইতে লাগিলেন। সর্বপ্রথমে রামফল খানসামার সাক্ষী লওয়া হইল। রামফল যাহা বলিল তাহার মর্মকথা এই যে বাবু খুন হইয়াছেন তাহার নাম রামকালী চট্টোপাধ্যায়। তিনি আমার মনিব। বাবুর নিবাস বঙ্গলাদেশে, কোন গ্রামে বা জেলায় তাহা জানি না। তিনি পীড়ার চিকিৎসার জন্য এখানে আসিয়াছিলেন। শুনিয়াছি বৈদ্যনাথে তিনি ৩ বৎসর আছেন। এই কথাও শুনিয়াছি যে এর আগে তিনি মধুপুরে ছিলেন। আমি তার নিকট ১ বৎসরের উপর চাকরি করিতেছি। বাবু আমায় বড় ভালোবাসিতেন। শ্রাবণ মাস হইতে আমার ২ টাকা মাহিনা বাড়াইয়া দেন। এখন আমি ৮ টাকা মাহিনা পাই। গত রাত্রে আমি তাহাকে ১১টার সময়ও জীবিত দেখিয়াছি। আমি তাহার বিছানা করিয়া দিই। রাত্রি আন্দাজ ১১টার সময় তিনি গরম দুধ খান। প্রতিদিনই রাত্রে গরম দুধ খাইয়া শুইয়া থাকেন, অন্য কিছু খান না। তবে নিতান্ত ক্ষুধা হইলে ২-১খানা লুচি, একটু তরকারি ও মিছরির গুঁড়া খান। আমি যতদিন আসিয়াছি ততদিন বাবুকে পীড়িতই দেখিয়াছি। তাহার শূল বেদনার মতো কি একটা বেদনা মাঝে মাঝে ধরিত। তাহাতে তিনি বড় কাতর হইয়া পড়িতেন। মাসে ১-২বার এই বেদনা ধরিত। ঔষধ ১২ মাসই চলে। বাবু কোনরূপ নেশা করিতেন না, তামাক পর্যন্ত সবসময় খাইতেন না। যখন শূল বেদনা বাড়িত তখন সেই সঙ্গে মাথা ঘোরার ব্যারাম হইত। পীড়ায় যন্ত্রণায় বাবু এক একদিন বলিতেন, রামফল, আত্মহত্যা করিতে নাই, কিন্তু আমার আর যাতনা সহ্য হয় না। সে অনেক দিনের, অর্থাৎ ২ মাসের কথা। তারপর আর ২বার সেই রূপ বেদনা ধরে। প্রায় মাসাবধি আর সেই বেদনা ধরে নাই। বাবুর টাকা কড়ি কোথায় থাকে আমি জানি না।
তিনি চাকরদের সে সম্বন্ধে বিশ্বাস করিতেন না। গিন্নিমা হয়তো জানেন তাহার চাবি ও টাকা কড়ি কোথায় থাকে। মাসে মাসে কলিকাতা হইতে তাহার ডাকে 2-300 টাকা আসে। কখনো কখনো বা বাবুর এক ভাগ্নে দেশ হইতে টাকা আনিয়া দিয়া যান। সেই টাকায় শুনিয়াছি সংসার খরচ, চাকর বাকরের মাইনে প্রভৃতি দেওয়া হয়। টাকা কড়ি বাঁচে কি না তা আমি জানি না। নিজ সম্পত্তি উইল করিয়াছেন কিনা সে খবরও আমি রাখি না। চাকর বাকরের সে খবরে কোনো দরকার নাই। মাঝে একদিন একজন উকিল বাবু আসিয়াছিলেন। তিনি একদিন এখানে ছিলেনও, তাহাতে উইলের কথা শুনিয়াছি। আমার পরে বাবুর ঘরে কাল রাত্রে গিন্নিমা গিয়াছিলেন। তারপর নুড়ি দাসী বাবুর মশারি ফেলিতে গিয়াছিল। নুড়ি ও আমি এক দালানেই শুই। সেই দালান বাবুর কামরার খুব নিকটে। রাত্রে ডাক পড়িলেই আমাদের উঠিতে হয়। তারপর নুড়ি দাসীর জবানবন্দি আরম্ভ হইল। নুড়ি বলিল, আমি বাবুর পশ্চিমে আসা হইতে তাঁর কাছে চাকরি করিতেছি। গৃহিণী ও বাবু আমায় সকল চাকরদের অপেক্ষা স্নেহ করেন। আমি সামান্যা দাসী হইলেও আমার মনিবেরা আমায় সকল চাকরের চেয়ে মাইনে বেশি দেন। গৃহিণীর শরীর সবসময় ভালো থাকে না, কাজেই সংসারের সকল কাজ কর্ম আমার হাতে। এতদিন আমি এখানে চাকরি করছি, কিন্তু মনে হয় না মনিব কখনো আমায় তিরস্কার করেছেন কিনা। কাল 11টা রাত্র পর্যন্ত আমি তার ঘরে ছিলাম। বাবু রাত্রে কিচ্ছু খেতেন না। একটুখানি দুধ তার জন্য ঢাকা দেওয়া থাকতো। সেই দুধটা যখন খাবার দরকার হতো তখন গরম করে দেওয়া যেত। কোনোদিন গিন্নিমা দিতেন, কোনোদিন আমিও দিতাম, কোনোদিন বা বাবু দুধ দিয়ে যাওয়া মাত্রই খেয়ে নিতেন। কাল রাত্রে তাই করেছিলেন। চাকরদের মধ্যে আমার উপর তার বিশ্বাস বেশি ছিল। আমায় মাঝে মাঝে সিন্দুকের চাবি খুলে দিতেন, তবে নিজে বসে থাকতেন। গত রাত্রে আমি সদর ও খিড়কি দরজা পরীক্ষা করে শুয়েছিলাম। প্রতিদিন এইরূপই করি। কোনোদিন বা আমি করি, কোনোদিন বা রামফল করে। কাল আমি শোবা মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রে কোনো শব্দ শুনি নাই। বাইরের লোকেই অবশ্য খুন করেছে, এই আমার দৃঢ় বিশ্বাস। তবে কি করে সে লোক বাড়ির ভিতর ঢুকলো তা জানি না। ইহার পর নুড়ি আর কিছু বলিতে পারিল না। চোখে বস্ত্র দিয়া কাঁদিতে লাগিল। নুড়ির পর কর্ত্রী ঠাকুরানীর জবানবন্দি হইল। তিনি তখনও ভারী অসুস্থ ও শোকে অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছেন। কাজেই তাহাকে আর বেশি কথা জিজ্ঞাসা করা হইল না। এইখানেই জবানবন্দি শেষ হইল। দারোগা সাহেব বিদায় হইলেন। দারোগার কথা, খুনের তদারক করিয়া আসিলাম বটে, কিন্তু খটকা ভাঙিল না। এমন কোনো প্রমাণ পাইলাম না যাহাতে খুনের কিনারা হয়। সদরে রিপোর্ট করিলাম। হুকুম আসিল যে রূপেই হোক অপরাধীকে হাজির করানো চাই। আমার তো আর দিন কাটে না, মনে বড়ই দুর্ভাবনা হইল। কিন্তু দয়াময় ঈশ্বর, যিনি অপরাধীর গুপ্ত অপরাধের সকল কার্যই দেখিতে পান, একদিন তাহার করুণা অদ্ভুত উপায়ে দেখিতে পাইলাম। যে খুনের কিনারা করিতে আমি কেন আমা অপেক্ষা অতি তীক্ষ্ণ বুদ্ধি কর্মচারীও সফল হইতে পারিতেন না, আশ্চর্য উপায়ে আমি তাহার গূঢ় রহস্য ভেদ করিলাম। বাবুর মৃত্যুর পর তাহার পরিবারবর্গ দেশে চলিয়া গিয়াছেন। চাকর বাকরদের জবাব হইয়াছে, এ কথা শুনিয়াছি। একদিন একটু কাজ পড়াতে আমায় দানাপুরে যাইতে হইয়াছিল। কাজ সারিয়া আমি কাশির গাড়ির অপেক্ষায় স্টেশনে আসিলাম। স্টেশনের টিকিট ঘরের কাছে অনেক লোক ভিড় করিতেছে। কেহ বা টিকিট কিনিতেছে, কেহ বা পয়সা গুনিতেছে, কেহ বা গাঁটরি বাঁধিতেছে, কেহ বা তামাক খাইতেছে, কেহ বা খালি ডাকাডাকি হাঁকাহাঁকি লাগাইয়াছে। আমি সেই জনতার পাশ কাটাইয়া যাইবার সময় দেখিলাম নুড়ি দাসী একটা জোয়ান বদখত চেহারার হিন্দুস্থানির সহিত টিকিট ঘরের পাশের একটা কামরার সম্মুখে দাঁড়াইয়া কি ফিস ফিস করিতেছে। কোনো লোককে সেই দিকে আসিতে দেখলেই সে কথাবার্তা বন্ধ করিতেছে। বলিতে পারি না কি কারণে তাহার উপর আমার বড় সন্দেহ জন্মিল। তাহাদের অবস্থা দেখিয়া বুঝিলাম কলিকাতায় যাইবার জন্য তাহারা গাড়ির অপেক্ষা করিতেছে।
আমি আর তাহাদের দেখা না দিয়া অলক্ষ্যে সঙ্গ লইলাম। গাড়ি আসিল, গাড়ি ছাড়িল। সময় ও রেলের গাড়ি কাহারও মুখ চাহিয়া থাকে না। আমরা গাড়িতে উঠিয়াছিলাম প্রায় 5:11 বেলার সময়। গাড়ি যখন মোকামা ছাড়াইল তখন মধ্যরাত্রি অতীত হইয়া গিয়াছে। আমি যে কামরায় ছিলাম তাহার পাশের বেঞ্চিতেই নুরি ও তাহার সঙ্গীটি বসিয়াছিল। ঘটনাক্রমে তাহাদের গাড়ি খালি হইয়া পড়িল, কেবল তাহারা দুজনেই সেখানে বসিয়া। আমার চোখে একটা নীল রঙের চশমা ছিল, কৃত্রিম দাড়িও সঙ্গে ছিল, তাহাও পরিয়া লইলাম। তখন আমাকে কোনো প্রকারে চিনিতে পারা, তাহাদের কথা দূরে থাক, যাহারা অষ্টপ্রহর আমার সঙ্গে থাকিতেন, তাহাদেরও অসাধ্য হইত। আমি বেঞ্চের উপর বিছানা করিয়া শুইলাম। আমার গাড়িও জনশূন্য, তাহাদের গাড়িও। তাই নুরি একবার উঠিয়া দাঁড়াইয়া চারিদিক দেখিল, একবার আলস্য ভাঙ্গিয়া হাই তুলিয়া আবার বেঞ্চের উপর বসিল। আমি ঘুমাইতেছি কিনা তাহাও একবার রেলিংয়ের মধ্যে মুখ বাড়িয়া দেখিল। আমি কপট নিদ্রায় অভিভূত। না জানি আজ কাহার মুখ দেখিয়া বাটির বাহির হইয়াছি। যে ঘটনার অনুসন্ধানের জন্য এত করিয়া মাথা ঘামাইতেছি, এত জোগাড় যন্ত্র করিয়াছি, কতদিন রাত্রে ঘুমাইতে পারি নাই, আজ হয়তো তাহার কোনো সুরাহা হইবে, এই ভাবিয়া আমি কপট নাক ডাকাইয়া ঘুমাইতে লাগিলাম। নুরি প্রথম কথা কহিল। কথাবার্তা হিন্দিতে হইতেছে। নুরি বলিল, দেখ শিবরাজ, আমার মনে ভাই বড় ভয় হইতেছে। আমি তোর কথায় কলিকাতায় যাইতেছি বটে, কিন্তু আমার মনে যেন কি একটা সন্দেহ ঘুরিতেছে। তোর যন্ত্রণায় ভুলিয়া আমি না করিয়াছি কি? কতদিন ধরিয়া তুই আমায় এই দুষ্কর্মের জন্য ফুসলাইতেছিস, কিন্তু আমি কিছুতেই গা দিই নাই। তখনও আমার ধম্ম ভয় ছিল। যাই হোক, আমি বলি কলিকাতায় গিয়া কাজ নাই, আজ চল বৈদ্যনাথে নামিয়া পড়ি, কাল দুজনে দেশে ফিরিয়া যাইব। যাহা হইয়াছে তাহাতে বেশ দুজনের চলিবে। দেশে চাষবাস করিলে কেহ কোনো সন্দেহ করিতে পারিবে না। সেই দুরন্ত চেহারা হিন্দুস্থানীটা বলিল, দেখ নুরি, তুই বড় বোকা। তোর ও রামফলের পেছনে এখনো পুলিশ লাগিয়া রহিয়াছে। যেখানে যাস না কেন তুই, তোর নিস্তার নাই। তোর হৃদয়ে দিন দিন সাহস হারাইতেছে। কোন দিন তুই কি করিবি কিছুই জানি না। আমার কথা শোন, রামফল দেশে চলিয়া গিয়াছে। তুই আমার সঙ্গে কলিকাতায় চল, সেখানে বড় বাজারে আমার আই থাকে, সেখানে দুজন বেশ থাকিব। নুরি কিছুক্ষণ ভাবিল, পরে ধীরে উত্তর করিল, আচ্ছা, যখন তোর কথা শুনিয়া এতদূর করিয়াছি, তখন শেষেও তোর কথা মতোই চলিব, যা থাকে অদৃষ্টে। কিন্তু দেখ শিবরাজ, টাকাগুলি আমার কাছে থাকিবে, তোকে আমার অধীন হইয়া চলিতে হইবে। শিবরাজ বলিল, টাকা তোর কাছে থাকিয়া কি হইবে? মেয়ে মানুষের কাছে অত টাকা থাকিলে লোকে সন্দেহ করিবে। টাকা এখনো আমার কাছে, তখনও আমার কাছে। যা বলি নুরি, কেবল তোর ভালোর জন্য। আমার কথা শুনিস, আমার কথায় অমত করিলেই তুই টুস করিয়া মারা পড়িবি। টাকার বন্দোবস্তে নুরি কিছু বেশি উত্তেজিত হইয়া উঠিল। বলিল, না না, তা হইবে না। আমি এত কষ্ট করিলাম, অত বড় একটা দুষ্কর্ম করিলাম, কিন্তু তার ফলভোগী তুই কেন হইবি? আমি যদি টাকার জোগাড় করিতে পারি, তবে তাহা কি রাখিবার ক্ষমতা আমার নাই? টাকা করি আমার কাছে দে, তোর উপর আমার সন্দেহ হইতেছে। মর পাজি মাগি, তোর কি কিচ্ছু বুদ্ধি নাই? যদি অমন্তর ব্যবহার করিস, তবে এখনই তোকে পুলিশে ধরাইয়া দিব। পুলিশে ধরাইয়া দিব কথাটাই নুরি বড় জ্বলিয়া উঠিল। সে একটু উঁচু স্বরে বলিল, বটে বটে, বুঝি সেই মতলব আটিয়াই টাকাগুলি হাত করিয়া বসিয়াছ? খুনে দাগাবাজ, তোমায় ধরাইয়া দিতে কতক্ষণ? পুলিশের চোখে তো আমি খালাস। তোর সেই জুতা এখনো আমার হাতে, সেই বাড়ির সেই আলমারির নিচে লুকানো আছে। পাজি বেঈমান, যদি কিছু বাড়াবাড়ি করিস, আমার টাকা না দিস, তবে এখনই তোকে ধরাইয়া দিব। এমন সময় আমি কপট নিদ্রা ভঙ্গ করিয়া উঠিয়া বসিলাম। মনে মনে ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিলাম।
এতদিন যাহার জন্য ঘুরিয়াছি আজ তাহার অনুসন্ধান হইল। এই ভাবিয়া আমার মন আনন্দে নাচিতে লাগিল। কিন্তু তখন আনন্দ করিবার সময় নয়। কি করিলে ইহাদের আয়ত্ত করা যায় তাহার উপায় ভাবিলাম। আমাকে উঠিতে দেখিয়া তাহারা দুজনেই কথা বন্ধ করিল। একেবারে চুপ, একেবারে মুখের আশ্চর্য ভাব পরিবর্তন, যেন কোনো কিছুই ঘটে নাই। আমি তাহাদের এই চাতুরি দেখিয়া মনে মনে হাসিলাম। গাড়ি গিধর ছাড়াইল, নওয়াদিতে আসিল। নওয়াদিতে নামিয়া বৈদ্যনাথের একখানা টেলিগ্রাম করিলাম, যেন স্টেশনে প্ল্যাটফর্মে 4 জন পুলিশ প্রহরী প্রস্তুত থাকে। কিন্তু গাড়িতে উঠিয়া দেখি সর্বনাশ, তাহারা দুজনেই নামিয়া গিয়াছে। আমার সকল আনন্দ তখনই ঘোর নিরানন্দে পরিণত হইল। কেন টেলিগ্রাম করিতে নামিয়াছিলাম ভাবিয়া আপনাকে শত শত ধিক্কার দিতে লাগিলাম। নিজের বুদ্ধির দোষে সব নষ্ট করিলাম ভাবিয়া বড়ই আফসোস হইল। আমি বিদ্যুৎ গতিতে সকল গাড়িগুলি দেখিলাম। শেষে দেখি একখানি মেয়ে গাড়িতে নুড়ি উঠিয়া বসিয়াছে ও তাহার পাশের গাড়িতেই সেই শিবরাজ। এবারে আমি খুব সাবধানে তাহাদের সঙ্গ লইলাম। তাহারা আমায় আর দেখিতে পাইল না, কিন্তু আমি তাহাদের সব দেখিতে লাগিলাম। গাড়ি যখন বৈদ্যনাথে আসিল তখন সকাল হইয়াছে। প্রভাতের স্নিগ্ধ বাতাস বড়ই মধুর ভাবে বহিতেছে। সমস্ত রাত্রি জাগিয়াছি। প্রভাতের সেই স্নিগ্ধ বায়ু তাই বড় ভালো লাগিল। প্ল্যাটফর্মে নামিয়া দেখি হেড কনস্টেবল 8 জন পাহারাওয়ালা লইয়া আমার জন্য অপেক্ষা করিতেছে। আমি স্টেশন মাস্টারের ঘরে গেলাম। তাহাকে আমার পুলিশের চিহ্ন দেখাইয়া বলিলাম, যতক্ষণ না আমার আসামি গ্রেপ্তার হয় ততক্ষণ যেন গাড়ি না ছাড়ে। স্টেশন মাস্টার, স্টেশনের পুলিশ ও আমার নিজের 4 জন পাহারাওয়ালা লইয়া আমি সেই জান্না গাড়ির নিকটে গেলাম। নুরিকে বলিলাম, তুমি বাইরে আইসো। শিবরাজ ও নুরি সমস্ত ঘটনা বুঝিতে পারিল। আমার তখন আর দাড়িও নাই, সে চশমাও নাই। নুরি আমায় চিনিতে পারিয়া শিহরিয়া উঠিল। দেখিলাম শিবরাজ এই অবসরে পালাইবার চেষ্টা করিতেছে। আমি বলিলাম, খবরদার। সে থমকিয়া দাঁড়াইল। কনস্টেবলদের বলিলাম, ইহাদের হাতকড়ি লাগাও। স্টেশন লোকে লোকারণ্য। সকলেই হাঁ করিয়া এই দুজনের দিকে চাহিয়া রহিল। আমি তাহাদিগকে গাড়ি করিয়া পুলিশ স্টেশনে পাঠাইয়া দিলাম। আদালতে মোকদ্দমা হইয়া গিয়াছে। আমাদের পাঠকবর্গ হয়তো তাহার কি ফল হইল তাহা জানিতে উৎসুক। নুরি ও শিবরাজ উভয়ের মধ্যে কে দোষী তাহাও জানিতে তাহারা কৌতূহলী। আমি নিচে নুরির আদালতের জবানবন্দির খানিকটা তুলিয়া দিলাম। আমি স্বীকার করিতেছি, আমি সম্পূর্ণরূপে আমার প্রভুকে হত্যা করিবার পাপে লিপ্ত। শিবরাজ আমার দেশের লোক, সম্বন্ধে ভগিনীপতি। তাহার প্রলোভনে পড়িয়া আমি আমার প্রভুকে হত্যা করিবার জন্য সহায়তা করিয়াছি। শিবরাজ প্রথম রাত্রে নিজের হাতে তাহাকে হত্যা করিতে যায়, আমি দিই নাই। তারপর দ্বিতীয়বারে তাহার উত্তেজনাতে আমি নিজ হস্তে প্রভু হত্যা করিয়া তাহার আলমারির চোরা কুঠুরি হইতে নগদ 700 টাকা অপহরণ করিয়াছি। আদালতের বিচারে আমার ফাঁসি হয়, এই প্রার্থনা। নুরি ও শিবরাজের ফাঁসি হইল না বটে, কিন্তু যাবজ্জীবন দ্বীপান্তরের আজ্ঞা হইল। নমস্কার। আজকের উপস্থাপনা এতটুকুই। প্রত্যেকে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো।